প্রথম আলোর বিশেষ অনুষ্ঠান অভিজ্ঞতার আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি আমাদের পথিকৃৎ শিল্পী আবুল হায়াতের কাছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি আমাদের প্রিয় শিল্পী, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 21শে পদক পেয়েছেন, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন, কিন্তু পেয়েছেন মানুষের ভালোবাসা, সেটি হয়তো তার সবচেয়ে বড় পুরস্কার। তার কাছে আসতে পেরে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি, এবং তিনি প্রকৌশলী, আমিও একই বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, সেটাও একটা আমার আনন্দের কারণ। হায়াত ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনার জীবন কাহিনী পড়লাম, রবি কথা নামে আপনার আত্মজীবনীর বইটাও খানিকটা পড়েছি, এবং আমার অসাধারণ ভালো লেগেছে। আপনি আপনার জীবন কাহিনীতে বলেছেন, তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপরে রাগ করো, তোমরা যারা বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, এইসব কথা লিখেছেন। তো আপনার জন্ম হচ্ছে 7 সেপ্টেম্বর 1944, মুর্শিদাবাদ, ব্রিটিশ ভারত। ঠিক আছে, এখন আপনার পুরো নামটা আমার কাছে লেখা আছে, কিন্তু আপনি একটু নিজের মুখে বলেন। এটা বহুবার বলছি, আজকাল সবাই জিজ্ঞেস করছে। ওই বংশের টাইটেল দিয়ে শুরু আর কি। খন্দকার মোহাম্মদ শামসুল আরফিন আবুল হায়াত গোলাম মাহবুব, আর বাবার দেওয়া নাম হলো রবি। আপনার বই আপনি লিখেছেন যে আপনার বাবা তার প্রিয় ব্যক্তিত্বের নাম অনুসারে রবি রাখলো, তাহলে রবীন্দ্রনাথের নাম থেকে? হ্যাঁ, অবশ্যই রবীন্দ্রনাথের নাম। আপনার নিজেরও মনে হয় রবীন্দ্রনাথ প্রিয়, কারণ প্রথম আলোতে আপনি অনেকদিন লিখেছিলেন, তখন আপনি রবীন্দ্র ভক্ত। আমরা গোটা পরিবারটাই তাই রবীন্দ্র ভক্ত আর কি। আমরা সবাই রবীন্দ্রনাথের গান শুনে শুনে প্রচণ্ড রকম মানে অভ্যস্ত, আর নাটকও তো অনেকগুলোই করেছি রবীন্দ্রনাথের এ পর্যন্ত। আপনার আব্বা এমনিতে মুর্শিদাবাদেরই মানুষ। হ্যাঁ। তারপর 1944 সালে জন্ম হলো, বছর 3 বয়সে 47-এর পাকিস্তান হয়ে যাওয়ার পরে আপনারা পূর্ব পাকিস্তান চট্টগ্রামে চলে এলেন। প্রথমে আপনার আব্বা বলেছিলেন যে আমরা বেড়াতে যাচ্ছি, এইভাবে এলেন, মানে সেসব কথা তো মনে নাই, তবু লিখেছেন যেহেতু। হ্যাঁ, যদি ওই সময় ওইটাই যে আব্বা যেহেতু 44 সাল থেকে চট্টগ্রামে চাকরি করতেন, মানে উনি তো রেলওয়েতে চাকরি করতেন, ওনার পোস্টিং ছিল চট্টগ্রামে। দেশ যখন স্বাধীন হয়ে গেল, মানে ভাগ হয়ে গেল যখন, সঙ্গে সঙ্গে উনি তখন চট্টগ্রামে। তখন ওনাকে অফিস থেকে প্রপোজাল দেওয়া হলো বা প্রস্তাব দেওয়া হলো যে তুমি কী করবে, ওপারে যাবে না ওই হিন্দুস্তানি থাকবে নাকি পাকিস্তানি হবে। তখন উনি দেশে ফিরে আসলেন, ফিরে এসে অনেকের সাথে আলাপ করলেন, কেউ ওনাকে পরামর্শ দিতে পারলো না। তো আর যেহেতু আমার দাদা নাই তখন, বেঁচে নেই, নানা বেঁচে নেই, ওনার ছোটো ভাই একজন আছে, বড় ভাইও ওনার কেউ ছিল না। তখন উনি এটাই ডিসিশন নিলেন যে ঠিক আছে, আমার ওখানে চাকরি আছে, আমার ওখানে বাড়ি আছে, কোয়ার্টার আছে, মানে এত সুন্দর একটা জায়গা চট্টগ্রাম, আমি যাই, বেড়াতে যাই, এদেরকে নিয়ে যাই, যদি ভালো লাগে তো থেকে গেলাম, ভালো না থাকলে আবার চলে আসবো, এই আশা আমাদের। 3 বছর বয়স আপনি আপনার স্মৃতি কথা লিখছেন যে আমার তিনটা কথা মনে আছে। 3টে কথা, ওই কার কাঁধে চড়ে এসেছি স্টেশন পর্যন্ত, আর 2 নম্বরে মানুষের কাঁধে চড়ে, হ্যাঁ, মুনিশ বলি আমরা, মুনিশ লেবার আর কি, যেটা আমরা বলি। আর একটা কালো ইঞ্জিন, একটা হুইসেল দিল, চিৎকার করে উঠলাম বাইরে করলে। আর 3 নম্বর হলো স্টিমারে ওই নদী পার হওয়া আর কি, গোয়ালন্দ থেকে চাঁদপুর। এই 3টে জিনিস আমার খুব মনে পড়ে। তারপরে ওই সময় চাঁদপুর থেকে চট্টগ্রাম, ওইটাই ছিল তখন মেইন যাতায়াতের জায়গা। কলকাতা যারা যেত, ওই চিটাগাং থেকে গেলে চাঁদপুর, গোয়ালন্দ, দর্শনা হয়ে কলকাতা। আমি একটু আত্মীয়তা বোধ করছি এই জন্য যে আমি বিসিএস দিয়ে রেলে জয়েন করেছিলাম, তারপর হালিশহরে ট্রেনিং ছিল, আর রেলের ওই পাহাড়টা, বিল্ডিংটা, ওই সব জায়গায় গিয়ে আমাকে বেতন তুলতে হয়েছিল। আমাদের টাইগার পাস ছিল আমার বাসা, আমার পেছনে হলো টাইগার পাস পাহাড়, তার পাশে বাটালি পাহাড়, তার পাশে হলো মামু ভাগনার দরগা, দেওয়ানহাট ব্রিজ, এগুলো সব তো খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন দেখলে কাঁদবে তুমি। হ্যাঁ, আমারও সত্যি। কিন্তু মানে আমি গেছি তো 90 সালের পরে, সেটা তো অনেক পরে, তখনও চট্টগ্রাম অনেক সুন্দর। এখন গেলে তুমি কাঁদবে। আমি গত ঈদের সময় চিটাগাংয়ে গিয়ে নাটক করে এসেছি চট্টগ্রাম শহরে, আমারই লেখা নাটক, চট্টগ্রাম বিটিভি স্টেশনের জন্য। বিশ্বাস করো, আমি বাড়ির সামনে দিয়ে আমাকে যেতে হয়েছে 2 দিনই, মানে দেখে কেঁদেছি। আমার সেই ফুলের বাগান, সেই বাড়ি, সেই জানালা, কিছুই আর অবশিষ্ট নেই।
সেই গেট কিচ্ছু নাই। এখন শুনেছি যে ওখানে 4টে ফ্যামিলি থাকে এক বাড়িতে, যে বাড়িতে আমরা থাকতাম আমাদের আব্বা আমাদের ফ্যামিলিটা, সেখানে 4টে ফ্যামিলি থাকে, সাবলেট সাবলেট সাবলেট। আচ্ছা হায়াত ভাই, আপনার প্রাইমারি স্কুল কোথায়? চট্টগ্রামে? ওইখানে টাইগার পাসে, জাস্ট বাড়ির রাস্তার উল্টো দিকে টাইগার পাস কিন্ডারগার্টেন স্কুল। তারপরে হাই স্কুল? নামে কিন্ডারগার্টেন, কিন্তু আসলে এমনি সাধারণ স্কুল আর কি। আর হাই স্কুল প্রথমে পড়লাম কলেজ স্কুলে, তারপরে ক্লাস 10-এ এসে আবার পাহাড়তলী স্কুল। আব্বার ফ্রেন্ড লতিফ সাহেব, এখনও মনে পড়ে আমার, বললেন তুমি তো ভালো রেজাল্ট করতে পারছো না, তুমি ওখানে যাও। আমি খুব অগাধ ছাত্র ছিলাম, এটা ঠিক একদম। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, অগাধ ছাত্র হওয়ার কোনো কারণ নেই। তখন থেকে কি আপনার নাটকের নেশা ছিল নাকি? ওই যে 10 বছর বয়স থেকে আমি অভিনয় করছি তো। আব্বা তো ওই যে ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট, যেটা রেলের এমপ্লয়িজের জন্য, যেটা সেখানকার জেনারেল সেক্রেটারি ছিলেন আব্বা। মানে অ্যাকচুয়ালি আমি জ্ঞান হওয়ার পর থেকে ওনাকে জেনারেল সেক্রেটারি দেখেছি, এবং ওনার মৃত্যু পর্যন্ত উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। ফলে ওই প্রতিষ্ঠানে নাটক হতো? প্রতিষ্ঠানে প্রতি মাসেই অলমোস্ট নাটক হতো, এবং সেটা পৃষ্ঠপোষক ছিলেন আব্বা। আর আমার আম্মা একবার গাই গুই করে গিয়ে দেখেছেন, তারপর থেকে আম্মা তো নাটক পাগল হয়ে গেছেন, প্রত্যেক নাটক দেখতে যেতেন। আর আমি তো একদমই ছোট তখন, ওই আম্মার শাড়ির আঁচল ধরে ধরে আমি যেতাম। 10 বছর বয়সে মঞ্চে উঠে গেলাম কীভাবে, একটা লোক আমাকে মুগ্ধ করলো আর কি, কিছু তো বুঝতাম না সেরকম। অমলেন্দু বিশ্বাস, উনি তখন ওখানে নায়ক সব নাটকের। উনি পোর্ট ট্রাস্টে চাকরি করতেন তখন। পোর্ট রেলওয়ের, ইস্ট বেঙ্গল রেলওয়ে, ইস্ট পাকিস্তান রেলওয়ে এক ছিল, একটাই রেলওয়ে ছিল, তার 2টা ডিভিশন ছিল। পরে আলাদা হয়ে গেল, ওরা পোর্ট ট্রাস্ট হয়ে গেল, আর এটা ইপিআর হয়ে গেল, ইস্ট পাকিস্তান রেলওয়ে হয়ে গেল। তো উনি তখন ওখানে নায়ক, মানে সব নাটকের নায়ক। এই অরুণা বিশ্বাসের বাবা। শরৎচন্দ্রের নাটকগুলো হতো খুব বেশি, নিহারঞ্জন গুপ্তের নাটক হতো বেশি, তারপরে আমাদের আরও বিধায়ক ভট্টাচার্যের নাটক হতো, উনি সবগুলো নাটক। আমি ওই মানুষটা দেখতাম যে একটা লোক এত সুন্দর চেহারা, এত সুন্দর একটা বডি, তার চলাফেরা, তার কথাবার্তা আমাকে মুগ্ধ করতো ওই বয়সে। নাটক হয়তো কিছু বুঝতাম না, পরের দিকে বুঝতে শুরু করেছিলাম, হ্যাঁ এটাকে আমরা করবো এরকম। তারপরে আপনি কলেজে গেলেন কোথায়? চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজ। তারপরে আসলেন 1962 সালে ঢাকায়। তো আপনার আব্বা তখন? আব্বা ওখানে চট্টগ্রামে। আমরা তখন বাড়ি ধরে নিয়েছি আমাদের চট্টগ্রাম আর কি। তো প্রায় শুক্রবারে যাওয়া হতো, আমাদের তো শুক্রবার ছুটি ছিল। তারপরে এখানে এসে এপুয়েটে ভর্তি হলেন। সিভিল ছিলেন? সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল। আপনি হলে ছিলেন? হ্যাঁ আমি হলে ছিলাম, শেরে বাংলা হল। শেরেবাংলা হল। প্রথমত তখন হল ছিল না, তখন ছিল পলাশী হোস্টেল, টিন শেড। আমরা টিন শেডে থাকতাম, রেল লাইনের জাস্ট সঙ্গেই পলাশীতে। আমরা 6 মাস ছিলাম ওখানে। তারপর ওটা ভেঙে ফেলবে, ওখানে বিল্ডিং হবে, তো আমাদের নিয়ে চলে গেল মেইন হোস্টেলে, ওই যেটা লাল বিল্ডিং, যেটা বইটার, ওখানে আবার 6 মাস থাকলাম। তারপরে ততক্ষণ এই বিল্ডিং উঠে গেল, শেরে বাংলা হল, ওইদিকে কায়দে আজম হল, ওইদিকে লিয়াকত আলী হল, যা নাম ছিল তখন। পরে তো ওগুলো পরে তিতুমির হল হয়েছে, এইদিকে সরোয়ার্দী হল হয়েছে নাম। আর শেরে বাংলাটা আমরা যেটা ছিলাম ওটা শেরে বাংলাই থাকলো। তো ওই হল থেকেই পলাশীতেই ছিলাম আর কি শেষ পর্যন্ত। তখন এই ইঞ্জিনিয়ারিং পড়ার সময় গোলাম রব্বানী, সিরাজুল মজিদ মাহমুদ, আবুল কাসেম, আমি সবাই মিলে নাটক করতাম। সবাই মিলে নাটক করতাম। আমাদেরকে ঘেটু পার্টি বলতো, অন্য ছেলেরা আমাদের বলতো ঘেটু পার্টি, কারণ আমরা কোনো হলে নাটক হলেই আমরা সব একসাথে হয়ে যেতাম, অন্য হলে তো আমাদের পাঠ করতে দিত না। আচ্ছা, আপনি তাহলে আপনাদের ব্যাচটাকে কি 62 ব্যাচ বলে? 62 ব্যাচ? হ্যাঁ 62 ব্যাচ। আর জামিলুর রেজা চৌধুরী স্যারদেরকে যে 60, উনি 61-এ পাস করেছেন বোধহয়। ওনাদেরটা আমার পাসিং ইয়ার দিয়েছে। আচ্ছা। তারপর ওই সময়ে 60-এর দশকে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী পালন করা থেকে শুরু করে তখন আমি চট্টগ্রাম কলেজে, এবং 60-এর দশকে জন্ম 100তম জন্মবার্ষিকী হলো, ওই কমিটির আবার একজন বিশেষ সদস্য ছিলেন আমার আব্বা, ওই যে ক্লাবের সেক্রেটারি হিসাবে। এটা চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম মিলে যেটা হয়েছিল, সেইখানে আবার একটা নাটক হয়েছিল শেষ রক্ষা।
সেই নাটক দেখেছিলাম ওখানে, আব্বা নিয়ে গেছিলাম আমাকে দেখতে। রবীন্দ্রনাথের নাটক বোধহয় ওইটাই আমি প্রথম দেখেছিলাম। আচ্ছা, আপনি পাশ করে বের হলেন 67। আর সংস্কৃতি সংসদ করছেন? সংস্কৃত সংসদ করছি, তা পাশ করে বেরোনোর পরেই 68-এর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আমি ওয়াসায় জয়েন করলাম। ডিসেম্বরের রেজাল্টটা উঠলো 67-এর, 68-এর ফেব্রুয়ারিতে আমি চাকরি পেয়ে গেলাম। মানে ওই তখনই চাকরি পেয়ে গেলাম। চট্টগ্রামে গিয়ে বাড়িতে বসে রয়েছি, আরাম করছি, পরীক্ষা দিয়ে এসেছি, ইন্টারভিউ দিয়ে গেছিলাম, চাকরি হয়ে গেল। আমি চলে এলাম, জয়েন করে ফেললাম। দেখলাম যে নাটক যদি করতে হয় ঢাকায় থাকতে হবে, সেটা যদি ঢাকা ওয়াসা ছাড়া যাচ্ছে ভালো জায়গা আর কিছু নেই। তো তখনই মেসে থাকতাম, সেখানে গোলাম রব্বানিও আমার সাথে থাকতেন। উনি একদিন বললেন যে এরকম নাটক হবে, চলো। এই ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সংসদ, রক্তকরবী নাটক, সেটা কোথায় হবে? এই বাংলা একাডেমির মাঠে হবে। এটা অনেক, এটা নিয়ে মানে আর্মির সাথে প্রচুর ঝামেলা হয়েছে, পারমিশন দেবে না। আমরা রিহার্সাল দিয়েই যাচ্ছি, একবার রেডি হয়ে যায়, ডেট ঠিক হয়ে যায়, আর্মি বন্ধ করে দেয়, আবার তার পিছনে দৌড়াবো। প্রায় 1 বছর রিহার্সাল দিয়ে আমরা নাটকটা নামিয়েছিলাম। সেই তখন 70-তে প্রায় 10,000 লোক নাটক দেখেছিল। রক্তকরবী নাটক দেখতে 10,000 লোক আসলে তখন রাতে, শীতের মধ্যে। নাটক, রবীন্দ্রনাথ, বাঙালি জাতীয়তাবাদ, আউটডোর স্বাধিকার আন্দোলন সব এক আসলে মিলেমিশে। তারপরে হলো কি, ওই যে আমাদের একটা কি বলবো, একটা জোশ এসে গেল না? ওই জোশে আমাদের প্রায় প্রত্যেক 1 মাস 2 মাস পর নাটক হয় একটা করে। এই 15 মিনিটের নাটক, 20 মিনিটের নাটক, আধা ঘন্টার নাটক, তারপরে পুরো নাটক। সেগুলো কোথায় হতো? বেশিরভাগ শহীদ মিনারে হতো, বেশিরভাগ ছাত্রদের হলে হতো, যেমন জগন্নাথ হলে। তারপরে আরেকটা হল ছিল ওদিকে কি আমার ইকবাল হলের মাঠে, তারপরে ট্রাকে, এই বিভিন্ন জায়গাতে, মেডিকেল কলেজে, এইগুলোতে আমরা ওই নাটক করে বেড়াতাম সেই সময়। তারপরে লাস্ট যেটা ছিল, যে যখন অসহযোগ আন্দোলন ডিক্লেয়ার করা হলো, তখন আমরা ডিসিশন নিলাম একটা নাটক করবো আমরা। সেটাও হাসান ভাইয়ের ডিরেকশন, 1971 সালে মার্চে। এবং নাটকটার ডেট ছিল 23শে মার্চ। এবং এটার মঞ্চায়নের জায়গা ছিল, 1 নম্বর ছিল শহীদ মিনার, প্রথম শো। দ্বিতীয় শো হবে মৌচাক মার্কেটের ছাদের উপরে, মৌচাক তখন 1 তলা। 3 নম্বর হবে ফার্ম গেটে, আর আরেকটা 4 নম্বর, কোনটা 4টে জায়গায় তো করার কথা। তো ওই রিহার্সাল দেওয়া শুরু হলো। 7 দিন রিহার্সাল দেওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। 16-17 তারিখের দিকে আমি বেশ ভালোই অসুস্থ হয়ে গেলাম আর কি। তখন হাসান ভাই বললো যে কী করবো? আমি বললাম বোধহয় আমি পারবো না। হাসান ইমাম সাহেব, উনি ডিরেক্টর। তাহলে কী করবো বলো? আমি কি কাউকে দেখবো? আমি বলে দেখেন, আমি তো আর মনে হয় না পারবো, কারণ আমার তখন ব্লিডিং হচ্ছে, মানে আলসারে ব্লিডিং হচ্ছে এবং নাকে ব্লিডিং হচ্ছে। মানে আমি কোনো ডাক্তার থামাতে পারছে না ব্লাড। তারপরে তো নাটকটা হলো, আমি তো করতে পারলাম না। 23 তারিখে, এদিকে আমার ওয়াইফ তখন অ্যাডভান্স স্টেজে। এর মধ্যে আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে তো হলো 70-এ। 70-এ বিয়ে হয়েছে। আপনার দুলাভাইয়ের, মেজ দুলাভাইয়ের বোন, দুলাভাই শিরি ভাবি। হ্যাঁ, মাহফুজা খাতুন শিরি। দুই ফ্যামিলি বললো যে আমরা সম্পর্কটা রাখি। দুলাভাই মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পরে আর কি। বিয়েটা অনুষ্ঠান কোথায় হলো? খুলনায়। ওই ভাবিদের বাড়ি? হ্যাঁ, ওইখানেই। ভাবি মানে আমার বোন আর কি, আমার বোনের বাড়িতে। হ্যাঁ, ওইখানেই থাকতো মানুষ, ওখানেই আমার বোনের কাছে মানুষ হয়েছে। দুলাভাইয়ের বোন তো, বোনের উনি হবেন ননদ। আর এর মধ্যে তো টেলিভিশনও চালু হয়ে গেছে। আপনি টেলিভিশনে প্রথম অভিনয় করেন, তারও আগে কি চলচ্চিত্রে করেন? না, টেলিভিশনে আগে 68-এ। ওই যে রব্বানি এবার নিয়ে গেলেন আমাকে, যে আমরা থিয়েটার গ্রুপ করছি, তো আরও মজা, আনন্দ। ওই গ্রুপ থিয়েটার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু থিয়েটার হবে একটা দল বেঁধে, এরকম একটা। তো গেলাম মিটিংয়ে, জিয়া হায়দার, কবি জিয়া হায়দার, নাট্যকার জিয়া হায়দার, আতাউর রহমান আমাদের অভিনেতা, পরিচালক, ওনারা মিলে একটা, আরও অনেক বড় বড় সব নেতা, এই ফজলুল লোহানি ছিলেন, তারপরে ফিরোজ ইফতেখার, বুলবুল আহমদ, আরও অনেকে ছিলেন, আমানুল্লাহ, নাচের, এরা সব মিলে দল করছেন। ওরা তখন নাগরিক হবে
নাগরিক নাম দিয়ে হবে ইডিপাস নাটক হবে। এটা তার মানে মুক্তিযুদ্ধের আগে আগে 68 কিন্তু সেটা মঞ্চে হবে না, প্রথম কাজটা হবে টেলিভিশনে। যদিও আমরা প্রথম নাটক নাটক টেলিভিশনে, কারণ থিয়েটারে মঞ্চ লাগবে, তার জন্য অন্যরকম প্রিপারেশন লাগে। তো এখন ওইটাকে নামাতে হবে, এটাকে একটা লঞ্চিং করতে হবে, তো তাহলে এটা টেলিভিশনে করবো। তখন জিয়া ভাই টেলিভিশনে চাকরি নিয়েছে প্রডিউসারের। ওইখানেই দলটা ভাগ হয়ে গেল প্রথমেই, মানে দল হওয়ার আগেই দল ভেঙে গেল। ইডিপাসের চরিত্র কে করবে এটা নিয়ে দুই দল, এক দল বলে আতাউর রহমান করবে, আরেক দল বলে বুলবুল আহমদ করবে। তো এখন আমরা তো তখন তো বলেন ছোটোখাটো অভিনেতা আর কি, গেছি ওখানে একটা পার্ট পাবো, মজা করে করবো। তারপরে একসময় দেখলাম যে ওরা সব বুলবুল আহমদের দল সরে গেল তারা। তখন আতা ভাই, জিয়া ভাই ওনারা নিজেরা দল গঠন করে আমাদেরকে বললো তোমরা আমাদের সাথে আছো কি না। রব্বানি ভাই বললো যে আমি আছি, ডক্টর ইনাম বললো আমি আছি, তা আমি বললাম আমিও আছি। এই হয়ে গেল, আমি প্রতিষ্ঠাতা সদস্য হয়ে গেলাম ওদের সাথে। আমরা ইডিপাস করলাম টেলিভিশনে। এখন আপনি নাগরিকের উপদেষ্টা। এখন উপদেষ্টা। তবে ইডিপাস দিয়ে শুরু হলো। আমি একটু বিস্মিতই হচ্ছি, 1968 সালে আমাদের অংশের মানে পূর্ব পাকিস্তানের টেলিভিশনে ইডিপাস করতে মানে আপনারা সাহসও করলেন, এবং এই নাটকের তো কাহিনী বেশ জটিল তো অবশ্যই। এই কাহিনী ওখানে মঞ্চস্থ করতে বা উপস্থাপন করতে দিল। হ্যাঁ, তখন কিন্তু এই সমস্যাগুলো ছিল না, কিন্তু একদম না। হ্যাঁ, আমরা স্বাধীন হচ্ছি, বারবার স্বাধীন হচ্ছি, কিন্তু আমাদের স্বাধীনতা, শিল্পের স্বাধীনতা বাড়ছে না কমছে, সেটাই হলো প্রশ্ন। এখন প্রশ্নবোধক সেখানেই। ইডিপাস নাটক করবো, সৈয়দ আলী হাসান সাহেবই তো, সৈয়দ আলী হাসান অধ্যাপক, জি সৈয়দ আলী, ওনার অনুবাদ আর কি ওইটা ছিল। তো ইডিপাস করলাম। তবে ইডিপাস প্রচার হলো 69-এ। তারপরে আমি 70-এ বোধহয় একটা নাটক করেছিলাম কি দুটো নাটক করেছিলাম। তারপর তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, এক বছর তো আমি এটাতে অফ। মুক্তিযুদ্ধের মধ্যেই বিপাশা হায়াতের জন্ম হলো, ওই আগের দিন 23শে মার্চ। 23শে মার্চই হলো। 23শে মার্চের জন্ম, তখন আমি হসপিটালে কমাতে চলে গেছি অলরেডি। ও, তারপর আপনি ফিরে এসে আমি কমা থেকে ফিরে এসেছি 27 তারিখে। আমি 23 তারিখে কমাতে গেছি। ঢাকায়? আমি হসপিটালে, ঢাকা মেডিকেল কলেজে। আর ও হলো হোলি ফ্যামিলিতে, আমার ওয়াইফ, ওইখানেই বিপাশার জন্ম, কারফিউয়ের মধ্যে। হ্যাঁ। আর আমার মারা সব বাসায় জায়নামাজ নিয়ে বসে আছে আমার জন্য। আমার শাশুড়ি, আমার মা শাশুড়ি গ্রামে জায়নামাজ নিয়ে বসে আছে। এত সুন্দর একটা নাম কে রাখলো বিপাশার? আপনি? এটা আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে রেখেছি। আমরা আগেই রেখেছি, ওর জন্মের আগে। কারণ আমাদের তখন তো আমাদের জানার উপায় ছিল না। আমরা বলেছিলাম যে তারা শঙ্করের বইটা পড়ে ভালো লেগেছে, যে বিপাশা নামটা আমাদের যদি মেয়ে হয় আমরা বিপাশা রাখবো। সেই কাহিনীও আছে। ওই যে আমি 28 তারিখে ফিরে এলাম হসপিটাল থেকে, সেদিন কারফিউ উঠে গেছে, আমাকে নিয়ে গ্রামে গেল আমার শ্বশুরবাড়ি। তার আগের দিন আমার মারা সব চলে গেছে, সিঁড়ি বাচ্চাকে নিয়ে চলে গেছে হাঁটতে হাঁটতে 5 মাইল, সব গ্রামে চলে গেছে। বেড়াইত গ্রাম এখান থেকে। গ্রামে আপনার শ্বশুরবাড়ি? হ্যাঁ, শ্বশুরবাড়ি। তখন তো শীতকাল, তখন সব হেঁটে, তখন তো নৌকা ছাড়া যাওয়া যায় না, নৌকা যায়ও না অত দূর, ওরা সব হেঁটে চলে গেছে। তো আমাকে নিয়ে যাওয়ার সময় আমি তো হাঁটতে পারবো না, তো আমাকে আবার ওই নৌকাতে করে ওই খাল দিয়ে নিয়ে কোথায় বেড়াইদা, কোথায় তেতমোহনী, বালু নদী দিয়ে বেড়াইদে নিয়ে গেছে। সেখানে আমাকে সেই চেয়ারের মধ্যে বসিয়ে, স্ট্রেচার তো নাই, দুইজন জোয়ান ছেলে আমাকে কাঁধে করে নিয়ে শ্বশুরবাড়ির উঠানে বসালো। সেখানে হাজার হাজার লোক, জামাই আসছে, মাস্টারের জামাই আসছে, তো সে দেখার জন্য হই হাইলে। ঢাকার প্রচুর লোক তখন ওইখানে। হ্যাঁ, ওই দিক দিয়ে বহু লোক আগরতলায় গেছে। এবং ওইটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। এবং তখন ঢাকার ম্যাক্সিমাম লোক তখন বেড়াইতে গ্রামে। ওইখানে যখন উঠানে রাখলো আমাকে, তখন তো অনেকে কাঁদছে, আমার মাটা এরা কাঁদছে। আমার ফুপু শাশুড়ি এসে এতটুকু একটা বাচ্চা দিয়ে আমার কোলে বললো, এই লাও তোমার বিপাশারা লও। তখন তো আমি ফুঁপিয়ে কেঁদে উঠেছি। আমার কান্না দেখে আমি দেখি আমার ওয়াইফ কাঁদছে, আমার মা কাঁদছে, আমার শাশুড়ি কাঁদছে, বোনরা কাঁদছে, আমার বোনরা ছিল। আর তখন যে ঘটনাটা ঘটলো, যে এই যে কয়েক হাজার লোক ছিল, হাততালি, একদম মানে প্রচন্ড হাততালি, দৃশ্যের মতো, মানে মনে হচ্ছে সিনেমার একটা দৃশ্য।
তারপরে তো আমি মানে 4 মাস তো বিছানা থেকে উঠতেই পারিনি, আমার মানে এত রক্তক্ষরণ হয়েছিল, কারণ আমার ট্রিটমেন্টটা তো করতে পারে নাই, টাইম পাই নাই, খালি রক্তটা বন্ধ করেছিলেন। এবং যে ডাক্তার আমার এই ওইটুকু চিকিৎসা যিনি করেছিলেন, ডক্টর রাব্বি, ওনাকে তো ওই সময় মেরে ফেলেছে পরে আর্মিরা। হ্যাঁ, শহীদ হলেন ডাক্তার রাব্বি, ফজলে রাব্বি হল আছে। হ্যাঁ, তার মুক্তিযুদ্ধ জাদুঘরে তার গাড়িটা ছিল। ওইটা উনি আমার ট্রিটমেন্টটা করেছিলেন। এরপর মুক্তিযুদ্ধের পরে আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, আপনি লিবিয়া গেলেন। 78-এ। মানে প্রকৌশলী হিসেবে কিভাবে বলবো, বলাটা কঠিনও, যে ওই সময় পে স্কেলে যে বেতন হতো, আমি তো রেলে জয়েন করেছিলাম, এত অল্প বেতন, আমি তো ওই জন্য 1 মাস পরেই আবার তখন ভোরের কাগজে ফিরে এলাম। আপনি ওয়াসা থেকে তখন ঠিক করলেন যে বিদেশ যাবেন, লিবিয়া গেলেন, তাই তো? ওই গল্পটা যদি একটু বলেন। লিবিয়া গল্পটা এইটাই গল্প যে আমি ধরো 78-এ জয়েন করেছি, 68-এ জয়েন করেছি, 77-এর লাস্টে এসে আমার প্রমোশন হলো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হলাম। তখন আমার বেতন 750-700 এরকম টাকা। তা আমার বাসায় মা, আমার বোনরা, আমার ওয়াইফ, আমার বাচ্চা পিপাসা, সংসার চলে না। যদিও গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, গভর্নমেন্টের গাড়ি ছিল একটা, সংসার চলে না। কারণ দেখলাম যে সব ইঞ্জিনিয়ার বিদেশ যাচ্ছে, মিডল ইস্টে। তখন একদিন আমার ওয়াইফ বললো যে সবাই যাচ্ছে, তুমি চলো না কেন? আমি বললাম যে আমি এগুলো ছেড়ে যাবো না। বলে তো অন্তত আমাদের তো স্বাচ্ছন্দ্য আসবে, আমাদের জীবনটা সহজ হবে, যে কিছুদিন থেকে চলে আসবে, ঠিক আছে দেখি চেষ্টা করে। তো অ্যাপ্লাই করলাম। এখানে ম্যান পাওয়ার ছিল, অফিস গভর্নমেন্টের ম্যান পাওয়ার, তখন তো প্রাইভেট ম্যান পাওয়ার ছিল না। ওরা তো আমাকে দেখে, আপনাকে তো যেতে দেবো না আমরা, আপনি গেলে আমাদের নাটক দেবো কার? তখন কিন্তু আমার যথেষ্ট পরিচিতি আর কি, প্রচণ্ড রকম পরিচিতি ওই সময়টা, 66, 76, 77, 78 ওই সময়টা। তারপরে বললো আপনি সত্যি যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। বলে এই আগামী 1 সপ্তাহের মধ্যে লিবিয়া থেকে একটা পার্টি আসবে, যাবেন কিনা বলেন। আমরা যাবো। ঠিকই দেখি 2 দিন পর চিঠি এসে গেছে বাসায়, ইন্টারভিউ। টেকনিক্যালি গিয়ে ইন্টারভিউ দিলাম। আমি উত্তর দেবো, ওই আমার ম্যান পাওয়ারের অফিসারই আমার উত্তরগুলো সব দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হয়ে গেল অ্যাপ্রুভড। তারপরে তো টিকিট হয়ে গেল, পাসপোর্ট হয়ে গেল, ভিসা হয়ে গেল, সবই হয়ে গেল। লাস্ট মোমেন্টে আমি বেঁকে বসলাম, আমি যাবো না। তখন আমার আবার ফ্যামিলি থেকে প্রেশার আসতে লাগলো বিভিন্ন দিক থেকে, যে কেন যাবে না, এরকম সুযোগ কয়জন পায়। আমি সিঁড়ি বললাম কী করব? বলে দেখো তোমার জোরের উপর আমার জোর নাই। ও কোনো দিন আমাকে কোনো ব্যাপারে জোর করে নাই। ও বললো যে একটা কাজ করতে পারো, তুমি যেয়ে দেখো, যদি ভালো না লাগে চলে এসো। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটাই ট্রাই করি। গেলাম। 1 সপ্তাহের মধ্যে অসুস্থ হয়ে গেলাম। মেন্টালি আমি অ্যাকসেপ্ট করতে পারি না এই দেশে। তখন আমি সিনেমা করি, আপনি তিতাস একটি নদীর নামও করে ফেলেছেন। হ্যাঁ, 72-এ তো আমি ওটা তিতাস করেছি। 72-এ তিতাস করেছি, 72-এ পালঙ্ক করেছি, 73-এ আমি ইয়ে করেছি অরুণের অগ্নিসাক্ষী। ও অসাধারণ সব ছবি। 73-এ বলাকা মন করেছি, তারপরে মাজিদ মল্লিকের রক্ত শপথ করেছি, তারপরে বেবি ইসলামের চরিত্রহীন করেছি। এইগুলো কিন্তু ওই পিরিয়ডে করেছি আমি সব। আমরা তারপরে বধূ বিদায় করেছি। ঋত্বিক ঘটককে কেমন দেখলে? অসাধারণ। ঋত্বিক ঘটক অসাধারণ। আমার কথা হচ্ছে সেইটা। একটা মানুষ, হাসান ভাই নিয়ে গেল আমাকে, যে ঋত্বিকদা এসছে, সিনেমা করবে, তুমি করবে নাকি? আরে করবো, কি বলেন, লাভ দিয়ে উঠেছে। তখন তো উনি আমাদের আইকন আর কি। নিশ্চয়ই। কারণ ওই যে ওনার সিনেমা দেখেছি, মেয়েটাকে তারা আমরা দেখে ফেলেছি ছাত্র অবস্থায়। নিয়ে গেল, যে দেখি যে খালি গায়ে লুঙ্গি পরে একটা চৌকির উপর বসে রয়েছে একটা লোক, প্রডিউসারের বাড়িতে বা ওই দিকে কোথাও, বিড়ি খাচ্ছে, বিড়ি এরকম একদম আমার এখন পরিষ্কার মনে হচ্ছে। তারপরে বসে আছে এরকম হয়ে বসে, এরকম চোখের উপরে। তো হাসান ভাই গেল আমাকে নিয়ে, এই যে ঋত্বিকদা হায়াত রেলওয়ে নিয়ে এসছি। আমি বলেছিলাম না আপনাকে, এই যে হায়াত। আমাদের এমন তাকে খালি কেবল আচ্ছা এইটারে কালকে এফডিসিতে লয়ে আইস, কালকে দেখুন না।
আমি খুব হতাশ হয়ে গেলাম যে কি হবে না হবে। পরের দিন গেলাম এফডিসি 1 নম্বর স্টুডিওতে, উনি ঢুকালো আমাকে, হাসান ভাই বলে তুমি বসো আমি দেখি। 1 ঘন্টা পরে উনি আসলেন, ধন্ত হয়ে ঋত্বিক বাবু আসলেন। এই বলাটা কই, এই যে হাসান লয়ে এসে বলাটা কই, তো মেকআপ ম্যান বলে এই যে স্যার। আবার আমাদের দেখা এটা মাথায় একটা চুল টুল লাগায় দেয়, হতো এটা জমিদারের মতো করা যায় কিনা। আমি বসে রইলাম, চুল লাগালাম, আবার মেকআপ টেকআপ দিয়ে আমাকে একটু ইয়ে করলো, আবার বসে রইলাম 1 ঘন্টা। উনি তখন শুটিং করছে বাইরে, এফডিসির বাইরে জঙ্গল ছিল, ওইদিকে পুকুর পাড় ছিল একটা। কই হে বলা কই, হে বলা কই। আচ্ছা 44 সালে তো আপনার বয়স 73, মানে 30ও হয় নাই। আমার চুলটা তো চুল ছাত্র অবস্থা থেকে পড়েছে আর কি, তখনই পড়ে ওই যে আস্তে 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 কমছে, তখন অর্ধেক প্রায় কমে এসছে। তখন উনি দেখে আমার দেখলো যে এরকম চেহারাটা দেখলো, উইক পরা, এবারে কাছে আসলো, আমার থুতনিটা ধরলো, ধরে একবার এদিক ঘোরালো একবার এদিক ঘোরালো, দেখে কী যেন হলো, হঠাৎ করে খাপ করে উইকটা ধরে উঠাই ছুঁড়ে ফেলে দিল। আর এটা তো চুল ছাড়াই ভালো লাগে, জমিদার, যাও যাও পাশ যাও। পাশ হয়ে গেলাম ওই তিতাস একটি নদীর নামে। এবং আমার ভাগ্য ভালো যে ওনার সাথে কাজ করেছি জীবনে প্রথম সিনেমাতে। এবং উনি যাওয়ার সময় বলে গেছেন যে হাসান যদি বলতো যে তুমি এইরকম অভিনয় করো তাহলে তোমার পার্ট আমি অনেক বড় দিতাম, বলো নাই কেন? আমি স্যার নিজের কথা কী করে বলি, শোনো নিজের ঢোল নিজে পিটাইবা, অন্যের দিলে ফাটাই ফেলাবো। ঋত্বিক ঘটক বলে গেছেন, আমি তো এই বাক্য খুবই ব্যবহার করি। এটা উনি আমাকে মানে তখনই বলেছে, এটা নিজের ঢোল নিজে পিটাইবা, অন্যের দিলে ফাটাই ফেলাইব। উনি অনেক সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু খুব অস্থির ছিলেন, খুব অগোছালো ছিলেন, খুব মানে বোঝা যায় যে মানে শিল্পীর জীবন। হ্যাঁ, আর মেধাবী লোক তো বোঝাই যায়, সেটা কাজের জন্য বোঝা যায়। স্ক্রিপ্ট নাই, আমার সিন করবে স্ক্রিপ্ট নেই। 3 দিন গেছি, ঘুরে এসেছি, হয়নি আমার সিকোয়েন্স। আমি বললাম যে দাদা আমি তো করতে পারবো না, আমি তো ক্যাজুয়াল লিভ নিয়ে আসি অফিস থেকে, আর আপনি তো রোববারে করেন না, রোববারে করলে আমি আসতে পারি। তো আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসো। আরেকদিন গেলাম, সেদিন আমরা সকালে গিয়ে দেখি বলে যে না, আমার নায়িকার তো শরীর ভালো না, জ্বর আসছে বলে আজকে ভালো করতে পারবে না। নায়িকা ওইখানেই আছে ক্যাম্পে, রোজি। হ্যাঁ আমি দেখেছি ছবিটা। তো আমি বলি তাহলে দাদা আমার তো আর করা হলো না। আচ্ছা বসো, দেখি কী করা যায়। বিকালের দিকে বললো যে ঠিক আছে হবে, আসো। এই গেলাম, এই সিন হলো আমার সাথে, রোজির সিন। ওই সিনটা মনে আছে কি, ওই যে রোজির পিছিয়ে পিছিয়ে আমি দৌড়াচ্ছি, গান গাইতে গাইতে, কবিতা বলতে বলতে, তারপরে রোজি আমার ধরলো, মারলো নাকি ওই পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে ফেলালো। তারপরে সিন শেষ হয়ে যাবার সবাই খুব তালি দিল, খুব ভালো হয়েছে। রোজি তো খুব খুশি। আমার অবস্থা কাহিল, কারণ আমার এখানে ছিঁড়ে রক্ত বেরিয়ে রক্ত বেরোচ্ছে এখান থেকে, পাঞ্জাবি তো ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে বুকে। আমি ঋত্বিকদার কাছে গিয়ে বললাম দাদা দেখেন রোজি কী করেছে। উনি আমাদের তাকিয়ে, মুখে দিয়ে তাকিয়ে হেসে বলল শক্তিশালী অভিনেত্রী। আমি এটা ভুলি না কোনোদিন। মানে হি ওয়াজ ভেরি নাইস পারসন। হ্যাঁ ভাই, আপনার সেন্স অফ হিউমারও কিন্তু খুব ভালো। আমি বইটা যখন পড়ি, মনে হয় বিদায়ের দিকে আমাদের একটা অনুষ্ঠান আপনি বুয়েটের অডিটোরিয়ামে উপস্থাপন করেছিলেন। সেইখানে উপস্থাপক হিসেবে আপনি একটা কৌতুক বলেছেন, যেটা আমি জীবনে মনে হয় 1000 বার ব্যবহার করেছি। নক নক ঠক ঠক, কে? আমি। আমি কে? আপনি কে? আমি কি করে বলবো? এটা আপনার কাছ থেকে আমার শেখা। আসলে এগুলো আসে লেখার মধ্যে অনেক আপনি ব্যবহার করেন, আমি চেষ্টা করি। হ্যাঁ, এগুলো কথা বলার সময়ও করেন। ভালো লাগে। ছোটবেলা থেকে এই একটু যোগ বলার অভ্যেস ছিল আর কি। আমাদের বন্ধু বান্ধবের একটা গ্রুপ ছিল, তো সেখানে আমরা এগুলো চর্চা হতো। আমরা তো নাটকের দলই ছিল একটা আমাদের, স্কুলে থাকতে, কলেজে থাকতে আরও বেশি, পাড়াতে তো নাটক করেছি। তো বেশিরভাগই আমার সিনিয়র ছেলেরা ছিল, এই 2-3 বছরের সিনিয়র যারা, তারাই ছিল আমার সব। আচ্ছা, আমরা এখন ওই যে লিবিয়াতে ছিলাম, লিবিয়ার তখন কেমন ছিল? অসাধারণ। যখন নামবো প্লেন থেকে, এখান থেকে তো ভোর 8টার সময় রওনা দিলাম, ওখানে যখন পৌঁছাই তখন রাত 10টা বাংলাদেশ টাইম, ওখানকার টাইম বোধহয় তখন 6টা বিকাল।
সূর্যের আলোটা জাস্ট ডুবছে ওরকম একটা সময়, মানে জানলা দিয়ে দেখি খালি গাছের সারি, গাছ আর গাছ আর গাছ, এই মরুভূমির মধ্যে ওরা গাছ রেখেছে। লাল মাটি আর খালি গাছ, সারি, এদিকে সারি এদিকে সারি, যেদিকে তাকাবে গাছের সারি। পরে জেনেছিলাম এগুলো সব জলপাই গাছ, অলিভ, জৈতুন, অলিভ। পরে আমি জানলাম যে ওই প্রজেক্টেই আমার কাজ, এগ্রিকালচারাল প্রজেক্টে, সমুদ্রের পাড়ে গিয়ে, সেটা আমাদের ওটাই ভূমধ্যসাগরের তীরে, অসাধারণ। এবং রাস্তাঘাট, বাড়ি ঘর সব কিছু মডার্ন। সেই আমলে উনি মানে ইয়েতে গাদ্দাফি সাহেব উনি ইউরোপের নেতাদের সাথে টেলিভিশনের মাধ্যমে ভিজুয়ালি ইয়ে দিত, ইন্টারভিউ দিত, ভিডিও কল করে কথা বলতো, ভার্চুয়াল ওইখানে অসম্ভব 78-79 তারপর আপনার ওখানে মন টেকে নাই, আপনি কবে চলে এলেন? আমি চলে এলাম 81 ডিসেম্বরে। ভালো টাকা নিয়ে আসছিলেন? আমি ভালো টাল বুঝি না, যা পেয়েছি অনেক। আমি বললাম যে 5 লাখ টাকা আমার পকেটে। আমি বললাম ওরে বাবা, এত টাকা, আমার চলো যাই। আমার বেগম সাহেবও কাঁদে, প্রতিদিনই কাঁদে বাড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য, আর আমি কাঁদি আমার মঞ্চের জন্য, টেলিভিশনের জন্য, রেডিওর জন্য। ওই সময় বিপাশাটা খুব ওখানে ছিল। বিপাশা ওইখানে, ছোটো বাচ্চাটা তখন 1 বছর যখন যায় এখান থেকে, নাতাশা, সেও বড় হচ্ছে। বিপাশাও স্কুল নাই ওখানে, বাড়ির আশেপাশে কোনো স্কুল নাই। ত্রিপলিতে স্কুল, ত্রিপলি হলো আমার বাসা থেকে 50 কিলোমিটার দূরে। তো ওখানে আমার তখন প্রথম বছর তো আমি গাড়ি কিনি নাই, দ্বিতীয় বছরে গাড়ি কিনেছি। তো বললাম যে এ তো সম্ভব না, আমার অফিস 7টায়, ওদের স্কুল 7টায়, আমি কখন করবো এগুলো? চলো, বাচ্চার লেখাপড়া, ফিরে এলেন। চলে এলাম একদম। ফিরে এসে এখানে আপনি বেসরকারি প্রথম কাজ করেছি যেটা, সেটা হলো ঢাকা বাসায় রিজাইন দিয়েছি, ঢাকা বাসায় রিজাইন দিয়েছেন ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ করলাম একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করলাম, কনস্ট্রাকশন ফার্মে অ্যাজ চিফ ইঞ্জিনিয়ার। সেটার যে ঢাকা ইউনিভার্সিটির যে সুইমিং পুলটা হচ্ছিল, ওইটার চার্জে আমি ছিলাম। ওটা তো পরে হয়নি, ওদের সাথে নানান ঝামেলা হয়েছে ইউনিভার্সিটির সাথে, কোম্পানির সাথে। ততদিনে আমি দেখলাম যে না, এখানে আমার থাকাটা, পড়ে থাকাটা ঠিক হবে না। তখন আমরা একটা কনসাল্টিং ফার্ম করলাম। আমার এক ভাগ্নে আর্কিটেক্ট, ভাগ্নি জামাই, আমার এক বন্ধু ডিজাইন ইঞ্জিনিয়ার, আর আমি, 3 জনে মিলে। আপনি 81 সালে ডিসেম্বরে এসছেন, 82-83 সালে বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় ছড়িয়ে পড়ছে, সম্প্রচার কেন্দ্র হয়ে গেছে। রংপুরে 78 সালে হলো, আমরা টেলিভিশন দেখতে শুরু করেছি এবং আপনাকে দেখছি। তারপর হুমায়ুন আহমেদ এসে গেলেন। আমার আসলে 84-তে বোধ হয়, আমার মনে 84-তে আসলো মনে হয়। প্রথম নাটকটাই আমি, এইসব দিন রাত্রি হয়তো 83-84 সালে ওরকম সময় প্রথম নাটক যেটা, সেটাতে আমি অভিনয় করেছি, প্রথম প্রহর। প্রথম প্রহরে আপনি? হ্যাঁ, ওটা আমি ফার্স্ট ওনার নাটকে, নওয়াজ আলী খানের প্রোডাকশন, ওটাতে আমি অভিনয় করেছি। আমার সাথে ছিল লাকি ইনাম, আরিফুল হক এবং হয় রানী সরকার, না হয় সুমিতা দেবী, আমার ঠিক মনে পড়ছে না, দুজনের একজন। এই 4 জনই আর্টিস্ট ছিলাম আমরা। সেন্ট্রাল ক্যারেক্টারে আমি আর লাকি ছিলাম প্রথম প্রহর। হ্যাঁ। তো তারপরে তো ওটা করার পরে হুমায়ুনের সাথে তখনই পরিচয় হয়েছে আমার। ওই প্রথমেই দেখলাম উনি বউ বাচ্চা নিয়ে একেবারে শুটিংয়ে এসেছিলেন, কথা খুব কম বলতেন, কিন্তু ওনার প্রধান লক্ষ্যই ছিল যে একটা শব্দ যেন বাদ না পড়ে, একটা লাইনও যেন বাদ না পড়ে। ও এরকম না? একদম। শেষের দিকে কী হয়েছে আমি জানি না, তবে উনি সবসময় ওটা যে ওনার কোনো কিছু চেঞ্জ করা যাবে না, কোনো কিছু ফেলানো যাবে না। আমি যখন নাটক লিখতাম, আমি স্বাধীনতা দিয়ে দিতাম পরিচালককে, যা খুশি তাই করেন। যদি আপনি আমার অনেকগুলি কাজ করেছেন, পরিচিত আমার কাজ, আপনি আমার নাটক, আমি যা লিখতাম তাই করার চেষ্টা করতেন। আমি সবসময় চেষ্টা করি, তুমি লিখেছো, আমি কেন এটা? হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি যে রাইটার যেটা লিখেছে, কারণ রাইটার তো অ্যাক্টিং করে করে লেখে, তার মাথার মধ্যে ওইটা ঢুকছে, তা আমি কেন ওটা চেষ্টা করবো না? আমার মনে আছে তুমি একটা রিক্সার চাকা ইটের উপরে পড়েছে এবং নায়ক নায়িকা দুজন মাথা ঠোকা খেয়েছে তোমার এক গল্পে, সেটাও আমি লিখেছি। এটা বোধহয় ওই গধূলি বেলা, খুব সুন্দর, খুবই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল।
চ্যানেল ওয়ানে দেখে ওটার কোনো ইয়ে পাচ্ছি না আমি, ওটার কোনো হদিশ, আবার যদি চ্যানেল ওয়ানে শুরু হয় এটা খুঁজে ওটার পাওয়া যাবে। ওগুলো হদিশগুলো আছে নিশ্চয় ওদের কাছে। এরপরে আপনি হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি প্যাকেজ নাটক নির্মাণ করতে শুরু করলেন, সেটা তার মানে সেটা হচ্ছে হলো 96 96। আমার রেডিওতে ঢোকা নিয়ে কিন্তু একটা ঘটনা আছে। হ্যাঁ, সেটা একটু বলবেন। ইন্টারেস্টিং হলো যে এটা ছিল 65 সাল। 65 সালে আমি চট্টগ্রাম গেলাম ছুটিতে। তখন শুনলাম যে ওখানে রেডিওতে আর্টিস্ট নেবে, অভিনেতা। আমি অ্যাপ্লিকেশন করলাম, আমাকে ডাকলো, অডিশন দিলাম, পাস করলাম। তারপরে তার খবর নাই, আমি চলে আসি এখানে। ওখানে কেমন করে হবে? 65-তে যখন যুদ্ধ হলো ইন্ডিয়া পাকিস্তান, যুদ্ধের পরে, যুদ্ধ তো তখন সবাই এরাও বিজিত ওরাও বিজিত, না বিজয়ী এরাও বিজয়ী, তখন উৎসব করতে হবে এবং সবাই উৎসব করছে চতুর্দিক থেকে। তো চট্টগ্রামে আমার বন্ধু যারা নাটকের বন্ধু, তারা একটা উৎসব করছে, একটা শ্যাডো ড্রামা করছে তারা, শ্যাডো ড্রামা, যে ছায়া দিয়ে যে পাকিস্তানিরা কত সাহসী, কীভাবে ইন্ডিয়ানদের মেরে একেবারে শেষ করে ফেলেছে। তো সেইখানে তো আগাগোড়া একটা কমেন্ট্রি লাগে, সেই কমেন্ট্রিটা আমি পড়েছিলাম তখন। রেডিওতে হলো না, এটা তো স্টেজে, মঞ্চে। যখন অনুষ্ঠান শেষ হলো তখন এক ভদ্রলোক এসে আমাকে বলছে, আমি রেডিও নিউজ প্রডিউসার, একটা কথা বলবো। আমি বলে, আপনার ভয়েসটা খুব সুন্দর। আমি কী জানি, বলতে পারবো না ঠিক। বলে, নিউজ পড়বেন? আমি নিউজ পড়বো? আমি তো ভাই আপনাদের রেডিওর নাটকের এনলিস্টেড হয়ে গেছি, তো অসুবিধা নেই, আপনি পড়লে বলেন। তো লোভ সামলাতে পারলাম না, গেলাম। 7 দিনের কন্ট্রাক্ট হলো। তো যাই হোক, যাওয়ার পরে তো নানান সমস্যা। প্রথম সমস্যা হলো যে ইংলিশে খবর আসতো, সেটাকে ট্রান্সলেট করতে হতো আমাকে। যিনি পাঠক তিনি ট্রান্সলেটর, এইটাই নিয়ম ওখানে। ওগুলো কী যে টেলিপ্রিন্টারে আসতো নিউজগুলো, সেই থিন কাগজে আসতো, আবার ওই থিন কাগজে আমাদের এটাকে অনুবাদ করে লিখতে হতো। তারপরে হার্ড বোর্ডের মধ্যে একটা ক্লিপ দিয়ে ওই থিন পেপারটা লাগানো হতো। এরকম হয়তো 10টা হতো আর কি, যাতে কোনোটা উল্টাতে অসুবিধা না হয়। সব ঠিক আছে, 6 দিন পড়লাম, ফার্স্ট ক্লাস। 7ম দিনে কি একটা শব্দ নিয়ে কি মেলা দেরি টেরি হয়ে গেল। তারপরে ওদিকে 7টার সময় নিউজ, আর প্রডিউসার এসে আমাকে টানাটানি করছে, আরে 7টা বেজে গেল, জলদি আসেন। আমাকে টেনে নিয়ে এসে নিচে গেল। আমি তো কোনো রকমের 7টারে নিয়ে ওই 10টা ইয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয়, সিঁড়ি দিয়ে নিচে তলা হলো বুথটা, নিউজ বুথ। ঢুকলাম, ঢুকে নিউজ পড়লাম। আমি আবুল হায়াত হাঁপাচ্ছি, এই আর কি অবস্থা। পড়লাম, পড়তে পড়তে যখন লাস্ট পেজটা পড়তে যাব, তখন থেকে দরজা ক্যাঁচ করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি যে প্রডিউসার ঢুকছে রুমের মধ্যে। আমি আরে কি ঢুকে কেন? আমি পড়তে গেছি আর প্রডিউসার ওই কাগজটা নিয়ে টান দিয়েছে, বোর্ডটা নিয়ে। আমিও টান দিয়েছি, ও টানছে, আমিও টানছি, দুজনে টানাটানি করছি, কথা তো কেউ বলতে পারছি না। আমি পড়বই, আর ও আমাকে পড়তে দেবে না। আমি বিজয়ী হলাম আর কি, পড়ে ফেললাম। প্রডিউসার এরকম কপালে একটা বাড়ি মেরে ওখানে বসে পড়লো। আমি কী হয়েছে, কী হয়েছে আপনি বুঝতে পারবেন না, আপনি চলেন উপরে। আপনি কী বলেন না? ঘটনা হয়েছে কি, ওই যে লাস্ট পেজটা, তার আগের পেজটা, এটা ছিল চট্টগ্রামের একটা বিশেষ লোকের নিউজ, খুব বিখ্যাত লোকের। উনি একটা কোথায় জমায়েত করেছেন, সেখানে অনেক লোক জমায়েত হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং একটা লোক মারা গিয়েছে, সে আরেকটা বিখ্যাত লোক, তার রুহের মাগফিরাত কামনা করছেন ওনারা। তো লাস্ট পেজে ছিল রুহের, সবাই তখন হাত তুলে রুহের মাগফিরাত কামনা করলেন। আর আগের পেজে নিউজটার ডিটেল ছিল। তার আগের পেজে ছিল মোনেম খানের নিউজ। মোনেম খান অমুক জায়গায় গেছেন, অমুক জায়গায় অমুক সাথে কথা বলছেন, পরেই আমি পড়ে ফেললাম, সবাই হাত তুলে তার রুহের মাগফিরাত কামনা করলো। মোনেম খানের রুহের মাগফিরাত কামনা করার শেষ খবরের মধ্যে তুমি বুঝতে পারছো অবস্থাটা কি? আমাকে সেই জেনারেল ম্যানেজার ডেকে পাঠিয়েছে, উপরে ডেকে পাঠিয়েছে, আর কী করবো, যেতে হবে। গেলাম, দরজাটা বন্ধ হয়ে গেলো 10 মিনিটের জন্য। তারপরে যা একটু ঝড় গেলো আর কাপড় দিয়ে। আমি বললাম, ভাই মাপ চাই, এটা আমার কাজ না।
প্রথমত এটা বিরক্তিকর কাজ একটা ট্রান্সলেট করা, তারপরে সেই আবার ওই একটা বিশেষ স্টাইলে পড়তে হয়, অমুক করতে হয় তমুক করতে হয়। খুব খারাপ পড়ি নাই আমার যতটুকু মনে হয়। এখনকার দিনে হলে তো সুবিধা হতো, কারণ এখন তো সংবাদ পাঠক হিসেবে আপনার ক্যারিয়ার ওখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরে তো ঢাকায় এসে স্বাধীনতার পরে আমি টেলিভিশন রেডিওতে নাটক করলাম। ফার্স্ট নাটক করলাম কারণ আব্দুল্লাহ মামুনের বোধহয় আব্দুল্লাহ মামুনের নাটক, কিংবা সিরাজুল ইসলাম সাহেবের নাটক, এই দুজনের একজন নাটক টেলিভিশন 72 সালে রেডিওতে। পরের দিকে প্রথম দিকে সিনেমাগুলোর নাম বললেন, পরের দিকে আগুনের পরশমণি সহ তো অনেকগুলি সিনেমা করেছেন। পরে তো সিনেমা করেছি আমি 81, 82, 84 এইদিকে করি নাই সিনেমা। তখন আমি চাকরি টাকরি নিয়ে দৌড়াদৌড়ি করতাম, টেলিভিশন করতাম প্রচুর। প্রথম নাটক করলাম এসে ওটা ছিল কি যেন, ওটা বিদ্রোহী নাটক ছিল, সিনেমা ছিল। তারপরে করলাম, তখন ওই একটার পর একটা আসতে লাগলো আবার আর কি টুকটাক। যখন ভাবলাম যে না এদিকেই যাই, একটু কিছু কিছু করতে থাকি একেবারে বাদ না দিয়ে, কিন্তু 92 এসে আমি প্রফেশনালি সিনেমায় ঢুকলাম। 92 সালে বললাম না আমি গোলামি করবো না, এই চাকরি বাকরি আমার দ্বারা হবে না, আমি এগুলো করবো না। ঠিক আছে, আমার ওয়াইফ বললো যে তখনও তো এফডিসি সিনেমার জায়গা। হ্যাঁ, তখন গেলাম। ওই তখন ফরিদিকে বললাম আমি সিনেমা করতে চাই, তুই একটু হেল্প কর আমাকে। বলে আপনার জন্য তো লোকজন বসে আছে, আপনি যান না কেন? আমি বললাম তুই দেখ, আমি আর করবো না। বলে আচ্ছা ওয়েট করেন, 1 মাসের মধ্যে আপনার কাছে আসবে লোক। তারপরে 1 মাসের মধ্যে দেখলাম একসাথে 5-6টা সিনেমা চলে আসলো। তারপরে একটা পর একটা আসতে লাগলো। আমি দেখলাম যে কি করি, আবার কি যেন কেন যেন ডাক আসলো বিভিন্ন কোম্পানি থেকে, কনসাল্টিং ফার্ম থেকে, আবার ঢুকে পড়লাম চাকরিতে। তখন চাকরিও করতে লাগলাম, টেলিভিশন করতে লাগলাম, রেডিও, মঞ্চ আর সিনেমা করলেন। তারপর 96-তে আসলাম, চাকরি একদম ছেড়ে দিয়ে খালাস। নির্মাতা হয়ে পরিচালক এবং লেখক। আপনার লেখা টেলিভিশনের নাটকগুলো তো খুব সুন্দর হচ্ছিল, চেষ্টা করে মুগ্ধ হয়ে যেতাম। এবং আপনি, আমার মনে পড়ে যে আপনি মেরিল প্রথম আলো পুরস্কার সেরা নাট্যকারও হয়েছেন, সেরা পরিচালকও হয়েছেন, সমালোচক। চেষ্টা করেছি আর কি আমি ভালো কিছু লিখতে, যে একেবারে গড্ডালিকা কিছু না লিখে না, হ্যাঁ, একটু কিছু দেওয়া, গল্প যেমন থাকতো, পরস্পরের সম্পর্কের কথা থাকতো, সেন্স অফ হিউমার কিছু কিছু জায়গায় থাকতো, কিন্তু একটা উপদেশমূলক নাটকও ছিল। হ্যাঁ, ওইটাই চেষ্টা করতাম। মানে আমার মনে পড়ে যে একটা খুব সুন্দর নাটক হয়েছিল যখন ওই সময় বিষয়টা ছিল যে একটা দেয়াল রাস্তাটা বন্ধ করে রেখেছে, পাড়ার ছেলেরা এসে ঢিল মারে। ওই যে দলিল উদ্দিনের দেয়াল, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ আমাদের দেশের রাজনীতির পরিস্থিতিটা ওইখানে ব্যাখ্যা করা আছে যে এই দেয়ালটা আসলে আমাদের সবাইকেই ক্ষতিগ্রস্ত করছে। দলিল উদ্দিন নিজেই ওই দেয়াল। আমি কিছুদিন ধরে ভাবছি এই নাটকটি করা যায় কিনা আবার টেলিভিশনে। ওটা তখন বিটিভিতে হয়েছিল, তো সে তো নাই এখন, রেকর্ডের বোধহয় নাই আমার মনে হয় যতদূর সম্ভব। আমি আতিকুল হক সাহেব করেছিলেন প্রোডাকশনটা। হ্যাঁ, আতিকুল হক চৌধুরী। তো আমার খুব ইচ্ছা করে মাঝে মধ্যে যে ওই নাটকটা আবার করতে, কিন্তু ওটা তো অনেক আর্টিস্ট, তো এখনকার তো অনেক আর্টিস্ট তো চিন্তাই করা যায় না নাটক করতে গিয়ে, এটা হলো সমস্যা। এর মধ্যে আপনি তো 21শে পদক পেলেন, তারপর আপনার অসুখ হলেও আমরা শুনলাম আপনার ক্যান্সার হয়েছে। তো এইটা তো আর আপনি গোপন করেন না, এটা আপনি সাহসের সঙ্গে, আপনি প্রথম যেদিন আপনাকে ডাক্তার বললো আপনার ক্যান্সার হয়েছে, ওই দিনটা মনে আছে? ওই দিনটা মনে আছে আমার। তো ধরো আমার ঘটনাটা ঘটেছিল যে এটা তো প্রস্টেট ক্যান্সার, এটা নিজের দোষেই হয়েছে আর কি। আসলে হয় কি, যখন একটু সমস্যা শুরু হয়, ইউরিনে যখন সমস্যা হয়, এটা আলটিমেটলি যদি কেয়ার না নেওয়া হয় তাহলে এটা টার্ন করে ওই দিকে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে। যখন সিভিয়ার হয়ে গেছে তখন আমি ডাক্তারের কাছে গেছি, তখন উনি সন্দেহ করেছেন। তারপরেও আশা ছিল যে বোধহয় না, কিন্তু তারপরে যখন বায়োপসি করা হলো তখন উনি আমার ওয়াইফকে বললেন। তখন ওখানে আমার মেয়ে ছিল, নাতাশা ছিল, শাহেদ ছিল, তৌকিরও ছিল, তখন পিপাসা ছিল না। আমাকে নিয়ে গেছে ওখানে ডাক্তারের কাছে।
অপারেশনের পরে অপারেশনের টেবিলেই উনি পরের দিনই উনি বায়োপসি করেছেন। উনি খালি বলেছেন যে ভালো খবর দিতে পারছি না, এইটুকুই। আমি বুঝে গেছি তখন যে আসলে তারপরে মন খারাপ, চুপচাপ ছিলাম, কোনো কথাবার্তা বলিনি আমি একদম। সবাই আমার সাথে খুব ন্যাচারাল ব্যবহার করার চেষ্টা করলো, সবাই খুব এই কী হয়েছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো হয়ে যাবে, আমরা ট্রিটমেন্ট করবো, আমরা তো আছি। ডাক্তারও খুব সাহস দিল যে এগুলো ভালো হয়ে যায়। বাট এই নামটাই তো কঠিন একটা নাম, নামটাই শুনলেই তো ভয় লাগে। আপনার চিকিৎসা কি বিদেশে হলো? না, পুরোটাই বাংলাদেশ? সম্পূর্ণ বাংলাদেশে। তারপরে এলাম, ওনার হাতেই চিকিৎসা শুরু হলো। ডাক্তাররা ওখানেই ইউরোলজিস্ট ছিলেন, তার সাথে একজন অঙ্কোলজিস্ট যোগ হলেন। এবং বাসায় আসার পরে সবাই নর্মাল চেষ্টা করছে, সবাই আমাকে খুব নর্মাল করতে। বাচ্চারা চলে গেল সব, তখন আমি আমার ওয়াইফ বাসায়। খাওয়া দাওয়া টেবিলে বসলাম ঠিকই, কী খেয়েছি আমি জানি না। আমি গিয়ে শুয়ে পড়েছি, আমি শুয়ে কাঁদছি, আমার মনে আছে। কিছুক্ষণ পরে দেখলাম দরজা বন্ধ হলো, লাইট নিবে, আমার ওয়াইফ এসে শুলো পাশে, আস্তে আমার গায়ের উপর হাতটা রাখলো। আমি তখন মানে রীতিমতো শব্দ করে কান্না শুরু করেছি। সে একই অবস্থা। তখন সে শুধু একটা কথাই বলেছিল যে হায় আল্লাহ, তুমি আমাকে দেখলে না, ওকে কেন এই অসুখটা দিলে। তখন আরও কান্না। তো আমি আমার ব্যাপারটা হলো যেটা আমি পরে ডাক্তারদের সাথে আলাপ করে দেখেছি। ডাক্তার বলেছে দেখেন আজকাল অনেক কিছু সম্ভব, এটা ট্রিটমেন্ট আছে। 100% ট্রিটমেন্ট হয়তো হয় না, মানে সুস্থ হয় না, কিন্তু আজকাল অনেক কেসে সুস্থ হচ্ছে। হয়তো একটু কস্টলি, একটু। তো আমি বললাম কি বিদেশে যাব? বলে দেখেন এটা আপনার ব্যাপার, আপনার লিবার্টি, ইউ আর অ্যাট লিবার্টি। যদি যান ওখানে একই ট্রিটমেন্ট পাবেন, আমরা যা ট্রিটমেন্ট করবো এখানে সেম ট্রিটমেন্ট ওখানে পাবেন। কারণ এখন পৃথিবী কিন্তু ছোট হয়ে গেছে এবং আমরা প্রতি মাসেই একবার করে সেমিনারে যাই, ভার্চুয়ালি করি, যাই, এবং সব নতুন ওষুধ, ট্রিটমেন্ট সব কিছু আমরা জানি। তবে পেছনে আমাদের একটা ভয় থাকে যে পোস্ট ট্রিটমেন্টগুলো যেগুলো হয় সেইটা ম্যানেজমেন্টটা তো এখানে ভালো না, নানান কারণেই ভালো না আর কি। ডাক্তারের দোষে দিয়ে আমরা সবসময়, আসলে তা না, তো নানান কারণেই ভালো না। কিন্তু আদারওয়াইজ আপনি ইউ উইল গেট এভরিথিং হিয়ার। তারপরে আমি এখানে শুরু করলাম। তারপরে 2 বছর তো চলে গেল, এর মধ্যে আমেরিকা গেলাম, 2 বার ঘুরে এলাম। ওখানে একজন বাঙালি ডাক্তার ছিলেন, ওনার সাথে আলাপ করলাম একদিন। আমি ফাইলটা নিয়ে গেছিলাম জাস্ট ফর রেফারেন্স। উনি এক বিরাট ডাক্তার, ডক্টর চৌধুরী। ওনাকে বললাম, উনি ফাইলটা দেখতে চাইলেন, আমি ফাইলটা দেখালাম। উনি দেখে বলেন খুবই ভালো ট্রিটমেন্ট হচ্ছে আপনার, আমরা একই জিনিস আপনাকে করতাম। আপনি যে ওষুধ খাচ্ছেন একদম এই ওষুধ, এই রকম সব কিছু, শুধু যে ওষুধটা ওখানে আপনি 40,000 টাকা কিনছেন সেটা আপনাকে এখানে 1.5 লাখ টাকা দিয়ে কিনতে হতো। আর আপনি সকাল বিকাল আপনি ডাক্তারের সাথে কথা বলছেন, আপনি এখানে সেটা পারবেন না। আর এখানে ডাক্তার তো আমার বাড়ির বন্ধু হয়ে গেছে। আমি সারাক্ষণ ডাক্তারকে বিরক্ত করি। ডাক্তার আমাকে বলে কী করেন, নাটক দেখেন? আমার ফেসবুক ফ্রেন্ড এখন আমার ডাক্তার আমাকে প্রথম দিন বলেছে আপনাকে পজিটিভ হতে হবে, ইউ মাস্ট বি পজিটিভ। প্রত্যেকটা দিন আপনি পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ ওয়ার্ক করবেন, অ্যান্ড বি অ্যাক্টিভ, বি পজিটিভ, বি অ্যাক্টিভ। তারপরে আমার ওয়াইফকে বলে দিল যে আপনার নাতিদের বলে দেন সব কাগজ দিয়ে প্লাস চিহ্ন কেটে কেটে আপনার বাড়িতে লাগাবে, প্লাস। তারপরে আপনার সঙ্গে আমার বুয়েট ক্লাবে দেখা হলো। আমার এত ভালো লাগলো আপনাকে দেখে, একটা সুন্দর সাদা শার্টের উপরে কালো কোট পরে আপনি ওখানে গেছেন, খুব ভালো লাগলো। দেখতে সুন্দর, হাসি খুশি, আর আপনি তো কৌতুক বলছিলেন, ওইখানেও কিন্তু আপনি কৌতুক শুনেছেন। তো আমার নাতিরা তো আমার পুরো বাড়ি কালারফুল করে ফেললো শুধু প্লাস চিহ্ন দিয়ে, এবং সেটাই আমি মনে রেখেছি। তারপরে ঘটনাটা ঘটলো যে আমার বইটা বেরোলো, তখন বিপাশা আমাকে আগে থেকেই বলছিল যে আব্বু এটা অনেকে হয়তো অনেক কিছু ভাবে, তোমার অসুখ দেখে শুটিং করছো না কিছুদিন, আবার যাচ্ছ, আবার পাচ্ছ না, ইউ শুড বি ওপেন।
যে তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হবে, তোমার কথা শুনে অনেকে রোগী আছে যারা ভালো ভালো লাগবে যাদের। আমি বললাম ঠিক আছে, দ্যাট ইজ দ্য অকেশন। আপনি ডাক্তারকেও বললাম যে একটু আসেন, সেই দিন আমি অ্যানাউন্স করলাম। কিন্তু যাই হোক, ওখানে আমি ইমোশনটা রাখতে পারি নাই, আমি জানি। আমরা সবাই আসলে তো একটা ইমোশনের ব্যাপারও বটে। তো এখন তো এই 81 বছর হলো আপনার, 81 পার, 82 শুরু হয়ে গেছে। 82 বছরে আমরা বলি পদার্পণ করেছেন। পজিটিভ আপনার নাতি নাতনিরা, নাতি এবং নাতনি নাকি নাতি? দুটো নাতি দুটো নাতনি। ওরা দেয়ালে দেয়ালে পজিটিভ পজিটিভ প্লাস প্লাস লিখে রাখলো। এখন এই বাংলাদেশ এবং পৃথিবীর দিকে তাকিয়ে আপনার জীবন তো সুন্দর জীবন, তো পজিটিভ কিছু একটা বলেন, আমরা শেষ করে দেব। কি সম্পর্কে বলবো? বাংলাদেশ এবং জীবন উপলব্ধির কথা। জীবন, আমি তো বলি যে জীবন সুন্দর এবং জীবন হলো কাজ করার জায়গা। অন্য কথায় বলতে গেলে আনন্দ করার জায়গা। যে কাজে আনন্দ পাওয়া যায়। যখন তুমি আমাকে জিজ্ঞেস করবে আনন্দটা করবেন কিভাবে, তখন আমি বলবো যে কাজ করতে হবে। কাজেই আনন্দ, আনন্দেই জীবন, এটা আমি মনে করি সারা জীবন। আর আমার আরেকটা যেটা মোটো, সেটা হলো যে সহজ সরল জীবনযাপন করা, এবং এটা আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার বাবা বলে গেছেন, দেখো বাবা, হয়তো তোমার কোনো দিন অনেক টাকা পয়সা হতে পারে। আমরা তো মধ্যবিত্ত ঘরের ছেলে, আমরা কুপিতে পড়া শুরু করেছি, আমার মনে আছে এখনও। রেল কলোনিতে কারেন্ট ছিল না, কুপিতে পড়েছি। কেরোসিনের গন্ধ শোকা আমাদের আছে। রাতেবেলা তক্ষ সাপ ডাকতো ওই পেছনের বট গাছে, আমরা সেগুলো শুনে ভয় পেতাম, নামতা পড়তাম দল বেঁধে। সেগুলো সবই আমাদের দিন, আমরা দেখেছি। সেই দিন থেকে এই দিনে এসেছি, কিন্তু আমার মধ্যে কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। আমি আছি। আমি এখনও সেই স্বপ্নগুলোই দেখি, সেই দিনগুলোই দেখি। এবং কিছুদিন আগে একটা সেইং আমি পড়লাম, আমার খুব ভালো লাগলো। মাঝে মধ্যে চেষ্টা করি কিন্তু পারি না। সেটা হলো, লিসেন টু দ্য সাইলেন্স, লিসেন টু দ্য সাইলেন্স, ইট হ্যাজ গট মেনি থিং টু সে। আমার কাছে এটা অসাধারণ মনে হয়েছে। আমরা কি সাইলেন্সকে শোনার চেষ্টা করি? শুধু শব্দ, শুধু কোলাহল। অসাধারণ, জীবনটা তাহলে অন্যরকম হয়ে যাবে। আর দেশ তো, দেশকে ভালোবাসি, এটার তো আর বলার কোনো অপেক্ষা নাই। দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ সমৃদ্ধি হোক, দেশের নাম হোক বিভিন্ন দিকে। কালকে রাত্রে খুশিতে কেঁদেছি আফগানিস্তানকে বাংলাদেশ যখন হারালো। আমি আমার বাসাতে সবাই আমরা প্রায় চিৎকার করেছি, কেঁদে উঠে। আমি তো চোখে পানি এসে যায় আমার, আমি পারি না। এই ভালোবাসা তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভালোবাসা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ভালোবাসা আছে। কিন্তু এক একজনের বহিঃপ্রকাশ এমন হয়ে যায় হঠাৎ করে, সেটা অনেক সময় অনেকটা হিংস্র হয়ে যায়, অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এগুলো থেকে আমাদের একটু বেরিয়ে আসা প্রয়োজন। আমরা প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং আমাদের প্রিয় মানুষ আবুল হায়াতের কাছ থেকে এই কথা শুনলাম যে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, কিন্তু দেশের ভালোবাসার বহিঃপ্রকাশটা যেন অন্যের ক্ষতির কারণ না হয়। এটা দিয়ে আমরা শেষ করছি। শ্রোতাদের সবাইকে, দর্শকদের সবাইকে অনেক ধন্যবাদ। হায়াত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ, এবং প্রথম আলোর পাঠকদের আমার অসংখ্য ধন্যবাদ।